ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আজকে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পঞ্চম অধ্যায়ের আমরা গত ক্লাসে হচ্ছে কিভাবে ফ্লোচার্ট এবং হচ্ছে অ্যালগরিদম লিখতে হয় সেটা আমরা দেখেছি। এখন আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে এমন যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লেখো ও ফ্লোচার্ট অঙ্কন করো। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 6 এভাবে করে n পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা আছে তাদের যোগফল আমার বের করতে হবে। তো আমরা যদি এভাবে করে লিখি s দিয়ে, আমি সামকে বোঝাচ্ছি। তো s is equals to হচ্ছে 1 plus 2 3 1 plus 2 plus 3 plus 4 plus এভাবে যেতে যেতে n পর্যন্ত, ঠিক আছে? তো n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা s দ্বারা আমরা প্রকাশ করছি। তো আমরা এখন হচ্ছে ফ্লোচার্ট অঙ্কন কিভাবে করতে হয় এটা আমরা সেদিকে চলে যাচ্ছি। আচ্ছা, যদিও আমাদেরকে অ্যালগরিদম লেখা ও ফ্লোচার্ট অঙ্কন করতে বলা হয়েছে, তো আমরা অ্যালগরিদমটা পরে লিখবো, আগে হচ্ছে ফ্লোচার্টটা ড্র করব। বিকজ আমাদের প্রিভিয়াস ক্লাসের এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখতে পেয়েছি যে আগে যদি আমরা অ্যালগরিদম লিখতে যাই তখন হচ্ছে কিছু ধাপ সমূহ নিয়ে আমাদের মধ্যে কিছু কনফিউশন ক্রিয়েট হয়। এর চাইতে বেটার হয় যদি আমি আগে ফ্লোচার্টটা ড্র করে ফেলি, তারপর ফ্লোচার্টটা দেখে দেখে অ্যালগরিদমটা লেখা অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমরা এই কারণে আগে ফ্লোচার্ট অঙ্কনের দিকে যাচ্ছি। তো আমরা যখন কোনো প্রোগ্রাম স্টার্ট করি বা শুরু করি তখন আমরা ফ্লোচার্টের মধ্যে সেটা কি দিয়ে শুরু করি? আমরা শুরু করি হচ্ছে স্টার্ট দিয়ে। স্টার্ট কথাটা আমরা একটা চিহ্নের মধ্যে লিখে থাকি, সেটাকে বলা হয় টার্মিনেটর, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখলাম ফার্স্টে আমাদের প্রোগ্রাম স্টার্ট, সেটা একটা এরকম সিলিন্ডার আকৃতির একটা চিহ্নের মধ্যে আমি ড্র করছি। এই চিহ্নটাকে বলা হয় টার্মিনেটর বা প্রান্তিক চিহ্ন, ঠিক আছে? এরপর আমাকে কি করতে হবে? এরপর আমাকে হচ্ছে ইনপুট নিতে হবে। কিসের ইনপুট? আমার নিতে হবে হচ্ছে n এর ইনপুট, মানে আমি কত পর্যন্ত আসলে যোগ করব বা কত পর্যন্ত আমি যাব, n পর্যন্ত যে আমি যাব সেই n এর ইনপুটটা আমার নিতে হবে। কার কাছ থেকে আমি নিব? সেটা আমি ইউজারের কাছ থেকে নেব। তো আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে ইনপুট n। তো এই যে ইনপুট n আমি নিলাম, এটাকে আমার কোন চিহ্নের মধ্যে রাখতে হবে? এটাকে আমার হচ্ছে সামান্তরিকের মধ্যে আমার রাখতে হবে। সামান্তরিক দেখতে কেমন হয়? ঠিক আছে। এরপর আমাকে কি করতে হবে খেয়াল করে দেখো যে আমাকে হচ্ছে সাম নির্ণয় করতে হবে। হ্যাঁ, সাম নির্ণয় করার জন্য আমাকে একটা ভ্যারিয়েবল s কে ডিক্লেয়ার করতে হবে এবং তার ইনিশিয়ালাইজেশন আমাদের করতে হবে। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে যে তাকে আমরা শুরু করা, জাস্ট তার আমি ভ্যারিয়েবলটাকে স্টার্ট করতেছি এমন একটা বিষয়। তো আমি করলাম কি, এখন এই যে ভ্যারিয়েবল s কে আমি ইনিশিয়ালাইজেশন করব, তো এটাতে আমি লিখলাম হচ্ছে s equals to 0 এবং একটা কাউন্টার রাখবো, ঠিক আছে? আমার কাউন্টার স্টার্ট হচ্ছে কোথা থেকে? 1 থেকে স্টার্ট হচ্ছে না, তো 1 2 3 4 এভাবে করে যাবে। এর জন্য আমি একটা কাউন্টারও ইনিশিয়ালাইজেশন করলাম। এখন দেখো এই যে আমরা ভ্যারিয়েবলের মধ্যে মান বসালাম, হ্যাঁ, এই ধরনের কাজগুলোকে আসলে করা হয় হচ্ছে আয়তক্ষেত্রের মধ্যে, বিকজ এগুলো প্রসেসের মধ্যে পড়ে। এদেরকে আমরা বলবো হচ্ছে প্রসেস। তো এই কারণে এদেরকে রাখা হয়েছে আয়তক্ষেত্রের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা করব, দেখো এখানে একটা বোঝার ব্যাপার আছে। আমরা এখানের মধ্যে একটা লুপকে আমরা ইন্ট্রোডিউস করাবো। লুপ মানে কি? আমি যদি তোমাদেরকে লুপ বোঝাতে চাই, লুপ বলতে কি? লুপ মানে কোনো একটা কাজ বারবার করা, একটা প্যাটার্নে বারবার করাকে লুপ বলা হয়। তো মনে করো তুমি যে এই একের সাথে দুই যোগ এইভাবে করে যে যাবা, তাহলে তুমি আসলে কাজটা কি করতেছো? দেখো কাজটা করতেছো হচ্ছে ফার্স্টে s এর ভ্যালু 0 নিয়েছো তুমি। এরপর তুমি কি করলা? এই সামটা তুমি করবা। তাহলে ফার্স্টে তুমি কি করলা? এরপর c এর ভ্যালু নিলা হচ্ছে 1। c এর ভ্যালু 1 নেওয়ার পরে তোমার কাজ হবে হচ্ছে s is equals to s plus c। c এর ভ্যালু হচ্ছে 1, এর জন্য হচ্ছে s এর সাথে c কে যোগ করলাম এবং সেই ভ্যালুটা আমি s এর মধ্যে রেখে দিলাম।
তাহলে ঠিক এই মুহূর্তে এই জায়গাটাতে আমার ভ্যালু এসে দাঁড়াচ্ছে কত, এস এর ভ্যালু এসে দাঁড়াচ্ছে হচ্ছে 1। ঠিক আছে, এরপর তুমি কি করলা, এরপর করলা হচ্ছে তুমি সি এর ভ্যালুটাকে 1 বৃদ্ধি করে দিলা। ঠিক আছে, c = c + 1 করে দিলা। তাহলে c এর ভ্যালু এখন কত হয়ে গেল, না 2 হয়ে গেল। ঠিক আছে, তারপর তোমার আবার কি করতে হবে, a = s + c আবার তুমি করতেছো। হ্যাঁ, তাহলে এখন এই জায়গায় তোমার ভ্যালু কত, এই জায়গায় ভ্যালু s এর ভ্যালু ছিল হচ্ছে 1, তাহলে 1 আর c এর ভ্যালু কত, c + 1 হয়ে যাচ্ছে না, তাহলে c এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 1 + 2, এখন s এর ভ্যালু হচ্ছে কত, 3, তাহলে আমি এখানে লিখে রাখছি হচ্ছে 3। এরপর খেয়াল করো আবার কি করব, আবার হচ্ছে আমি c এর ভ্যালু 1 বাড়াবো। তাহলে c এর ভ্যালু যখন আমি আবার 1 বাড়ালাম, এখন c এর ভ্যালু কত, এখন c এর ভ্যালু হচ্ছে এর আগের বার ছিল হচ্ছে 2, এখন হচ্ছে 3, c এর ভ্যালু হচ্ছে এখন 3, কারণ 2 ছিল আগে, এখন হচ্ছে 1 যোগ করার পর এর 3 হয়েছে। তাহলে এখন সাম কত আসছে, সাম আসবে হচ্ছে s + c, s + c মানে হচ্ছে s এর ভ্যালু হচ্ছে আমার আগে ছিল 3 আর c এর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমার s এর ভ্যালু হচ্ছে 6। তো এটা এইভাবে করে যাই। তাহলে তুমি যদি খেয়াল করো আমরা কত দূর স্টেপ পর্যন্ত আসছি, আমরা c এর ভ্যালু 3 পর্যন্ত আসছি, দ্যাট মিন্স আমরা এত দূর পর্যন্ত আসছি। তাহলে এত দূরের যোগফল আসলে কত হয় দেখো, 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 এর সাথে 3 যোগ করলে 6, তাহলে আমরা কিন্তু সেটাই পাচ্ছি। তো এখানে একটা প্যাটার্ন যদি তুমি খেয়াল করো, এখানে একটা কাজ কিন্তু বারবার আমাদেরকে করতে হচ্ছে, সেটা হচ্ছে c = c + 1 এবং s = s + c। এখানে একবার করলাম, আবার এখানে করলাম, আবার এখানে সেম জিনিস হতে যাচ্ছে। এই একটা সরি আমি একটু রং ওয়েতে এটা ড্র করছি। এই বিষয়টা কি এখানে কমন কিনা একটু খেয়াল করো। দেখো এই যে c = c + 1 করতেছি, আবার s = s + c করতেছি, c = c + 1 করতেছি, আবার s = s + c করতেছি, আবার এখানে হচ্ছে c = c + 1 করব, আবার s = s + c করতেছি। তো এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে না, তো আমি এটাকে এভাবে করে না লিখে, মানে বারবার এই সেম জিনিসটা না লিখে আমি যদি একটা লুপের মধ্যে ফেলে দিই বিষয়টাকে, তাহলে কেমন হয় দেখো। তাহলে আমি বললাম হচ্ছে c = c + 1। ঠিক আছে, এবং এটা শেষ করে সে আবার কোথায় চলে আসবে, আবার সে এখানে চলে আসবে। তাহলে কি কেমন হলো ব্যাপারটা হচ্ছে এরকম, ফার্স্টে হচ্ছে c এর ভ্যালু হচ্ছে 1, c এর ভ্যালু যখন আমার 1, s এর ভ্যালু হচ্ছে ফার্স্টে 0, আমরা এখন একটু হালকা ট্রেসিং করতেছি। হ্যাঁ, খেয়াল করো s এর ভ্যালু 0, c এর ভ্যালু 1, তাহলে আমার ফার্স্টে s এর ভ্যালু কত আসতেছে, মানে সাম এর ভ্যালু এই জায়গায় এসে কত আসতেছে, আমরা এখানে আবার s এর ভ্যালু আর c এর ভ্যালুকে এভাবে করে রাখলাম। s এর ভ্যালু আসতেছে হচ্ছে আমার s + c, s এর ভ্যালু 0, 0 + 1 মানে হচ্ছে 1। ঠিক আছে, এখন আমার s এর ভ্যালু 1 আর c এর ভ্যালু কত হচ্ছে, c + 1 হয়ে হচ্ছে 2। তাহলে আমরা আরো সুন্দর করে লিখতে পারি যে আমার s এর ভ্যালু এখান থেকে 0 বাদ হয়ে এখন হয়ে গেছে হচ্ছে 1 আর c এর ভ্যালু হচ্ছে 2। এরপর দেখো, এরপর আমার এই কাজটা করে আমি আবার কি করতেছি, আবার এখানে ব্যাক করতেছি। তাহলে ব্যাক যদি করি, এখন আমি আবার কি করতে হবে, আমার s এর ভ্যালু বের করতে হবে। তাহলে s এর ভ্যালু এখন কত হবে, s এর ভ্যালু আগে ছিল হচ্ছে 1 আর c এর ভ্যালু ছিল হচ্ছে আগে 2, তাহলে আমি এখন লিখতে পারি s + c মানে হচ্ছে 1 + 2, দ্যাট মিন্স হচ্ছে 3 গেল। আর এরপরের লাইনে কি করতে হচ্ছে, এরপরের লাইনে আবার c এর ভ্যালুটা 1 বৃদ্ধি পাচ্ছে, আগে ছিল 2 এখন হয়ে যাচ্ছে সেটা 3। এরপরের স্টেপে আমার কি হচ্ছে, s এর ভ্যালু আমার আবার নির্ণয় করতে হচ্ছে। s এর ভ্যালু আবার নির্ণয় করার জন্য আমি আবার উপরে গেলাম, উপরে যাওয়ার পর আমি কি করলাম, আবার s এর ভ্যালু হচ্ছে s + c, তাহলে আমি এখন কি করলাম, s এর ভ্যালু কত 3, c এর ভ্যালু কত 3, তাহলে দুটোটা যোগ করলে কত হয়ে যায় 6। ঠিক আছে, তাহলে আমি যদি খেয়াল করি এক্স্যাক্টলি c এর ভ্যালু যখন 3, তখন আমার s এর ভ্যালু 6 আসতেছে কিনা, একের সাথে 2 যোগ করলে 3, 3 এর সাথে 3 যোগ করলে 6। এই যে কাজটা করতেছি বারবার, আমাকে কিন্তু বারবার কোডটা লিখতে হয় না, একবার করে আমি জাস্ট লুপ আকারে দেখাচ্ছি, এটা চলতে থাকবে। তো এভাবে করে সে হচ্ছে বারবার সামটা ক্যালকুলেট করে ফেলতে পারতেছে। এখন দেখো আমার লুপটা যে চলতে থাকবে সেটা কতক্ষণ পর্যন্ত চলবে, এখানে একটা বিষয় থাকা উচিত যে আমার লুপ চলতেছে, ঠিক আছে, বারবার আমার s এর ভ্যালু s + c হচ্ছে, c এর ভ্যালু হচ্ছে c + 1 হচ্ছে, আবার s এর ভ্যালু s + c, এটা থামবে কখন, এই লুপটা তো একটা থামতে হবে। তো
ঠিক আছে? তো ওইটাকে বলা হচ্ছে কন্ডিশন, লুপের কন্ডিশন ইউজ করা। ঠিক আছে? তো এখানে একটা আমাদেরকে কন্ডিশন বলে দিতে হবে যে যে কন্ডিশনটা আগে চেক করবে সে কি লুপের মধ্যে আবার ঢুকবে কিনা নাকি হচ্ছে সে বের হয়ে যাবে। তো আমি যদি এখানে কন্ডিশন বলে দিই যে সি এর ভ্যালু যদি n এর চাইতে বড় হয় তাহলে, অথবা সি এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত n এর সমান অথবা n এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমার এই কন্ডিশনটা চলতে থাকবে। ঠিক আছে? তাহলে আমার প্রত্যেকবার আমাদের সে এখান থেকে এখানে ঢোকার আগে সে চেক করবে সি এর ভ্যালু কি n এর চাইতে ছোট, হ্যাঁ ছোট, তাহলে হচ্ছে আমার এখানের মধ্যে ঢুকে গেল। সি এর ভ্যালু যদি n এর চাইতে বড় হয় তাহলে সে আর এই লুপের মধ্যে ঢুকবে না। তাই এই লুপের কে স্টপ করানোর যে কন্ডিশন সেটাই হচ্ছে এটা। তো আমি জাস্ট তোমাদেরকে লুপের ধারণাটা বোঝানোর ট্রাই করছি হালকা করে, আমরা আরো কাজ করতে করতে আমরা বুঝতে পারবো। আর টু বি ভেরি অনেস্ট এটা তো কাইন্ড অফ হচ্ছে ইন্টারাকশনের উপর ডিপেন্ড করে আর কি। আমরা যখন ফ্রাইডে ক্লাস এটা নিয়ে পড়াবো তখন হচ্ছে তোমাদের মনে আরো অনেক কোয়েশ্চেন্স আসবে রিলেটেড টু দিস কন্ডিশন। তো তখন রিলেটেড টু দিস লুপ তখন তোমাদের মনে আরো অনেকগুলো কোয়েশ্চেন অ্যারাইজ হবে, তখন তোমরা আমাকে জিজ্ঞেস করলে তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। বাট টিল দেন তুমি হচ্ছে জাস্ট খেয়াল করো যে আমরা কিভাবে করে কাজ করতেছি। তো লুপ মানে আমরা বুঝতে পারছি যে সেম ক্যালকুলেশন বারবার করার প্যাটার্নটাকে আমরা মূলত লুপ হিসেবে বলতেছি। তাহলে দেখো এটা এখন আমরা এই ফ্লো চার্টের মধ্যে কিভাবে ইন্ট্রোডিউস করাতে পারি। আমরা s এর ভ্যালু 0 নিলাম এখানে, এরপর হচ্ছে c এর ভ্যালু 1 নিলাম। এখন আমরা করব কি একটা কন্ডিশন এখানের মধ্যে বসাবো। ঠিক আছে? কন্ডিশনটা কি? কন্ডিশনের জন্য আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে ডায়মন্ড বক্স। ঠিক আছে? তাহলে আমি এখানে একটা ডায়মন্ড ড্র করলাম। ডায়মন্ডটা সুন্দর হয়নি। এরপর আমি লিখলাম হচ্ছে যে আমার এই সি, দেখো খেয়াল আছে যে ওখানে লুপের মধ্যে যে আমি কন্ডিশন দেখানো ট্রাই করেছিলাম ঠিক একইভাবে এখানে হচ্ছে কন্ডিশনটা দিতে হবে। আমার সি এর ভ্যালু কি n এর চাইতে বড় কিনা। যদি বড় হয়, সি এর ভ্যালু যদি বড় হয়ে যায় n এর চাইতে, তার মানে কি আমার তো কাজ শেষ, n পর্যন্ত আমার যেতে হবে, n থেকে আমার বড় হয়ে গেছে সি, দ্যাট মিন্স কি আমার n এর কাজ শেষ। তখন আমি কি বলতে পারি? ইয়েস, এদিকে যেতে পারি। অথবা যে এটা তোমাদের জন্য একটু বোঝা ডিফিকাল্ট, আমরা হচ্ছে ছোট হিসেবে ধরি। ঠিক আছে? সি এর ভ্যালু n এর চাইতে ছোট কিনা অথবা সি এর ভ্যালু n এর সমান কিনা। ঠিক আছে? যদি n পর্যন্ত আমার কাজটা চলতে হয় তাহলে হচ্ছে আমাকে এই সি এর ভ্যালুটা হয় n এর চাইতে ছোট হতে হবে অথবা n পর্যন্ত n এর সমান হতে হবে, তাহলে আমার লুপের মধ্যে ঢুকবে। ঠিক আছে? আমি ইয়েস দিলাম যে মনে করি যে আমার সি এর ভ্যালু n এর চাইতে ছোট এবং অথবা সমান। তাহলে আমার কি করতে হচ্ছে? a s c, যেটা আমরা ওখানের মধ্যে ক্যালকুলেশনটা খেয়াল তো তোমরা যদি লিখে থাকো তাহলে হচ্ছে ওখানের সাথে মিলিয়ে দেখো s c আমরা করেছিলাম। তো এটাও আমাদের কিসে রাখতে হবে? যেহেতু আমরা এখানে একটা ক্যালকুলেশন করছি, এটাও আমাদের একটা প্রসেসের মধ্যে রাখতে হবে। ঠিক আছে? s c। এরপর আমরা কি করেছি? c এর মানটাকে বৃদ্ধি করেছি বা ইনক্রিমেন্ট করেছি, এক ইনক্রিমেন্ট করেছি। ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে c c+1। তো তোমরা যখন আরেকটু বড় হবা তখন তোমরা আরো কিছু শর্টেন শিখতে পারবা, যেমন হচ্ছে c c+1 টাকে c+1 কে আমরা একসাথে c++ ও লিখতে পারি। c++ মানে হচ্ছে c+1। তবে আপাতত এত শর্টহ্যান্ডে যাওয়ার দরকার নেই, এভাবে করে তোমরা বোঝার ট্রাই করো। c+1 আমরা বের করলাম। এরপর আমার কি করতে হবে? এরপর আমার এটা লুপে চলে যাবে। ঠিক আছে? সে আবার এই কন্ডিশনটা চেক করবে। আর নো হলে কি হবে? নো হলে সে করবে কি, যে সে তো s এর ভ্যালুটা পেয়ে গেছে, সে হচ্ছে s এর ভ্যালুটা বের করবে, অথবা ডিরেক্ট প্রিন্টও করে দিতে পারে, সমস্যা নেই। প্রিন্ট সাম s। তারপর আমার আর কোনো কিছু কাজ বাকি আছে? আমার তো প্রিন্ট করা হয়ে গেছে, তাই না? তাহলে আমি এখন কি করে দিতে পারি? এটাকে এন্ড করে দিতে পারি।
আমাদের ফ্লোচার্ট অঙ্কন শেষ। এখন আমি প্রথমে তোমাদেরকে ফ্লোচার্টটা আরেকবার বুঝাবো, বুঝানোর পর আমরা একটু হালকা ট্রেসিং করব। যখন আমরা ট্রেসিং করব তখন আমাদের কাজ মানে মোটামুটি এই জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে বা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা খেয়াল করো, আমাদের যে কোনো প্রোগ্রাম যখন আমরা স্টার্ট করি তখন আমাদেরকে সেটা একটা এই টার্মিনেটের চিহ্নের মাধ্যমে স্টার্ট করতে হয়, ঠিক আছে? তাই ফার্স্টে আমি স্টার্ট লিখলাম। এরপর কি করতে হচ্ছে, আমি ইনপুট n নিচ্ছি। n মানে কি বুঝাচ্ছে, আমি কতদূর পর্যন্ত যাব, ঠিক আছে? n সংখ্যক নাম্বারের সাম বের করতে বলছে, তো তাহলে nটা কত সংখ্যক, আমরা কি 4টা নাম্বারের জন্য বের করবো, ফার্স্ট 4টা নাম্বারের জন্য নাকি ফার্স্ট 5টা নাম্বারের জন্য, সেই nটা কত হচ্ছে সেটা আমি ইউজার থেকে জেনে নিব। আমাকে তো বলেছে হচ্ছে n সংখ্যক, তো n মানে কত দূর পর্যন্ত, সেটা কি 100, সেটা কি 200 নাকি 1 কোটি, সেটা আমার জেনে নিতে হবে ইউজারের কাছ থেকে। তাহলে দেখো, আমাকে যদি ইউজার যদি বলে দেয় যে আমার n মানে হচ্ছে আমি 4টা বুঝাচ্ছি, তার মানে আমি 4 বার যোগ করব, ঠিক আছে? আমি 4 বার করব, সেজন্য এই nটা নিয়ে নাও। এরপর খেয়াল করো, n তো আমি নিয়েছি, তাহলে আমাকে কি বের করতে হবে, সাম বের করতে হবে। সামের জন্য আমি সামকে ইনিশিয়ালাইজেশন করলাম (0) দিয়ে। (0) কেন বসাইছি, বিকজ হচ্ছে আমি যে প্রত্যেকবার সামটাকে এখানের মধ্যে বৃদ্ধি করতেছি, তখন কি আমার শূন্যর সাথে যাতে হচ্ছে প্রথমে যখন প্রথম প্যাটার্নে যখন এখানে আমি ঢুকবো, তখন হচ্ছে s এর ভ্যালু যদি আমি 1 দিয়ে রাখি, তাহলে আমার কিন্তু এটার ভ্যালু হয়ে যেত হচ্ছে কত, 2। তাহলে আমার তো ফার্স্ট ডিজিটের ভ্যালু তো 2 না, আমার তো ফার্স্ট ডিজিটের ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাকে এটা 1 করতে হলে আমাকে প্যাটার্নও রাখতে হবে। আচ্ছা আমি আর ক্লিয়ার করে বলি, যদি আমি s এর ভ্যালু ফার্স্ট একদম প্রথম ধাপের জন্য যদি বের করতে যাই, তাহলে আমার আনসার আসার কথা হচ্ছে 1। তাহলে 1 বের করার জন্য আমার c এর ভ্যালু তো মাস্ট 1 রাখতে হবে, বিকজ c দিয়ে আমি চেক করতে চাচ্ছি সে কি n এর চেয়ে ছোট নাকি বড়। তো আমি যদি s এর ভ্যালু এখানের মধ্যে 1 রাখি, তাহলে কিন্তু আমার এখানে আনসার এসে যায় হচ্ছে s = 1 + 1, দ্যাট মিন্স হচ্ছে 2। কিন্তু আমার প্রথম ধাপের আনসার তো 1 আসার কথা, 2 আসার কথা না। তাহলে তোমরা বলতে পারো, তাহলে ভাইয়া আমরা তো এখানে s + c না দিয়ে শুধু s = c দিয়ে দিতে পারি। তাহলে s যদি c দেই, তাহলে আমার কিন্তু সব সময় আনসারটা আসবে এভাবে 1 2 3 4 এভাবে আসবে, এখানে যা দেয়া আছে ওভাবে করে আসবে, আমি সামেশনটা পাবো না। এইজন্যই হচ্ছে আমার সামেশনটা বের করার জন্য আমার এখানে মাস্ট s + c আমার করতে হচ্ছে। তাহলে আমি কিভাবে পাচ্ছি, প্রথমে হচ্ছে 1, এরপরে হচ্ছে 1 + 2 মানে হচ্ছে 3, এরপর হচ্ছে 2 + 3 মানে হচ্ছে 5, এভাবে করে সে আগাচ্ছে, ঠিক আছে? সরি, 1 + 2 মানে হচ্ছে 3, এরপরের স্টেপে গেলে হচ্ছে 1 + 2 মানে হচ্ছে 3, 3 + 3 মানে 6, এভাবে করে আগাচ্ছে। তাহলে আমাকে এই জন্য s + c আমাকে করতে হচ্ছে। আর সেই কারণেই যাতে আমি এই প্যাটার্নটাতে আমার আনসার কারেক্ট আসে, এই জন্যই আমি এখানে 0 দিচ্ছি। ইনিশিয়ালাইজেশনটা আমি 0 দিয়ে করছি। তাহলে হচ্ছে কি, আমার যখন ফার্স্ট যোগটা হচ্ছে s + c হচ্ছে, সে আসলে 0 সাথে যোগ করতেছে। আই থিংক আমি তোমাদের বুঝাতে পেরেছি। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা দিস ফ্রাইডে আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা এখন দেখো, আমার s এর ভ্যালু নেওয়া হয়েছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে আমি c এর ভ্যালু কেন 1 নিয়েছি। c এর ভ্যালু 1 নিয়েছি বিকজ আমার স্বাভাবিক সংখ্যা আমার স্টার্ট হচ্ছে 1 থেকে, ঠিক আছে? 1 2 3 4 এভাবে করে যাতে আমি আগাতে পারি, ক্যালকুলেট করতে পারি, এজন্য আমার c এর ভ্যালু আমি নিয়েছি 1। এখন দেখো, এই কন্ডিশনটা কি জরুরি ছিল কিনা? হ্যাঁ জরুরি ছিল। কেন? কারণ হচ্ছে আমি যদি এটাকে এমনিতে একটা লুপের মধ্যে ফেলতাম, তাহলে হতো কি, সে কিন্তু একটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যেত, বারবার কাজ করতে থাকতো। তাকে তো একটা গিয়ে স্টপ পয়েন্ট থাকতে হবে, যখন সে n এর চাইতে বড় হয়ে যাবে। এখানে জিজ্ঞেস করছে হচ্ছে c > n হলে নিচের দিকে যাচ্ছে, মানে সে যদি n এর চাইতে ছোট হয় বা n সমান হয়, তাহলে সে ইয়েস নিচের দিকে যাচ্ছে। আর যখনই সে n এর চাইতে বড় হয়ে গেছে, তখন কিন্তু সে এদিকে যাচ্ছে। তো এই কন্ডিশনটা দেওয়ার জন্যই কিন্তু আমাকে এখানে কন্ডিশন বক্সটা বসানো, আদারওয়াইজ এটা একটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাবে এবং নেভার এন্ডিং লুপ হয়ে যাবে সেটা। এখন দেখো, এরপর আমরা কি করলাম, সামের ভ্যালু বের করলাম, সি কে ইনক্রিমেন্ট করলাম, যখন গিয়ে হচ্ছে আমার সামটা কিন্তু এখানে বারবার জমা হচ্ছে, একটা স্টোর হচ্ছে s = s + c, এভাবে করে যখন যোগ হচ্ছে, যোগ হয়ে সে s এর মধ্যে স্টোর হচ্ছে। এবং এই এসটা আসলে একটা, আমরা যদি একদম পিছন থেকে আরেকবার চিন্তা করি, আমরা যখন রেজিস্টার নিয়ে কথা বলেছিলাম, তখনের ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এই ভ্যারিয়েবলগুলো আসলে একটা রেজিস্টারে থাকে, ওই ডেটাটা ওখানের মধ্যে স্টোর হয়ে থাকে।
তাহলে এখানের মধ্যে আমার সামের ভ্যালুটা স্টোর হয়ে থাকতেছে, এবং যখনই হচ্ছে n এর থেকে আমার বড় হয়ে যাচ্ছে সি, তখন সে গিয়ে এই সামটাকে প্রিন্ট করে দিচ্ছে। এখনো পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার না সেটা আমি জানি, তোমাদের কাছে ক্লিয়ার হবে এই মুহূর্তে যখন হচ্ছে আমি ট্রেসিং করা স্টার্ট করবো। তাহলে এখন মনে করো আমরা ট্রেস করা স্টার্ট করলাম। ট্রেসিং কিভাবে ট্রেস করতেছি, শুরু করলাম প্রোগ্রাম। তোমাদের মধ্যে যে কোনো একজন বলো আমি n কত নিব। তো তোমাদের মধ্যে কেউ হয়তো বলতে পারো যে দাদা n 7 পর্যন্ত নেন, তাহলে আমি n এর ভ্যালু নিয়ে নিলাম হচ্ছে 7। আমি এখানে লিখি n = 7, ঠিক আছে, n এর ভ্যালু আমি নিয়ে ফেললাম। তাহলে n এর ভ্যালু যদি 7 নিই, তাহলে এটা আমাদের কেমন হওয়া উচিত ছিল? আমাদের হওয়া উচিত হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7। এই 7টা সংখ্যার যোগফল আমাদের কত আসে আমরা এখন একটু দেখে রাখি, আমাদের আনসার আসলে কত আসা উচিত। n = 7 বলছো, তো তার মানে হচ্ছে প্রথম 7টা সংখ্যার কি হবে, যোগফল হবে। 1 এর সাথে যোগ করলে 3, 3 এর সাথে 3 যোগ করলে 6, 6 এর সাথে 4 যোগ করলে 10, 10 এর সাথে 5 যোগ করলে 15, 15 এর সাথে 6 যোগ করলে 21, 21 এর সাথে 7 যোগ করলে 28, 28 আসার কথা আমাদের আনসার। আমরা দেখবো হচ্ছে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কি 28 আনতে পারছি কিনা, ঠিক আছে। এখন খেয়াল করো, s এর ভ্যালু আমরা নিলাম কত, 0। c এর ভ্যালু কত নিলাম, 1। প্রথমে আমাকে চেক করতে হবে যে c কি n এর চাইতে ছোট কিনা। c কি 7 এর চাইতে ছোট, ছোট, তাহলে আমার কিসে যাবে, নিচের দিকে যাবে। তাহলে আমার এখানে কি আসবে, s এর ভ্যালু চেঞ্জ হবে। s এর ভ্যালু চেঞ্জ হয়ে কি হবে, s + c হবে। তাহলে s + c এখন কত, 0 যোগ 1, 0 যোগ 1, তাহলে কত হয়, এখানে s এর ভ্যালু হয়ে গেল 1। c এর ভ্যালু কত করতে হচ্ছে, আমাকে 1 ইনক্রিমেন্ট করতে হচ্ছে, কারণ আমি সেকেন্ড স্টেপে যাব। 1 এর কাজ শেষ, আমার সেকেন্ড স্টেপে যেতে হবে, এজন্য 1 ইনক্রিমেন্ট করে এটা 2 হয়ে গেল। এরপর সে কোথায় যাচ্ছে, এখানে যাচ্ছে চেক করে যে আমার c এর ভ্যালু কি n এর চাইতে ছোট, n এর ভ্যালু কত, 7, c এর ভ্যালু কত, 2, তাহলে 2 কি 7 এর চাইতে ছোট, হ্যাঁ ছোট। তাহলে আমি কি কোন দিকে যাব, এদিকে যাব। এখানে আসলাম, আসার পর আমি আবার কি করলাম, s = s + c করলাম। s = s + c মানে হচ্ছে এই s এর সাথে c কে যোগ করলাম, তাহলে যোগ করলে কত হয়, এখানে 3 হয়, ঠিক আছে। 3 করলাম, এবং c এর ভ্যালু কত হবে, এখন c এর ভ্যালু হবে c = c + 1, দ্যাট মিন্স c এর ভ্যালু হয়ে যাবে এখন 3। এরপর আমাকে কি করতে হবে, আবার এখানে ব্যাক করতে হবে। এখানে আমি যদি ব্যাক করি, তাহলে আমি আবার চেক করব হচ্ছে c এর ভ্যালু কি n এর চাইতে ছোট, n এর চাইতে ছোট মানে হচ্ছে কি c এর ভ্যালু কি 7 এর চাইতে ছোট, হ্যাঁ 7 এর চাইতে ছোট। তাহলে এখন কি হবে, এখন হবে হচ্ছে s = s + c, দ্যাট মিন্স হচ্ছে s এর মান হবে হচ্ছে s + c, দ্যাট মিন্স 3 + 3 6। এখানে আমি 6 বসালাম, এবং c এর ভ্যালু এখন কত হবে, 4 হয়ে যাবে। আমরা এখন চতুর্থ ধাপে আছি। এরপর আমাকে কি করতে হবে, আবার এখানে যেতে হবে, 4 কি 7 এর চাইতে ছোট, ছোট, তাহলে আমাকে কি করতে হবে, এখন s + c করতে হবে, 6 + 4 10, ঠিক আছে। এরপর কি করতে হবে, এর ভ্যালু 1 বাড়াতে হবে, তাহলে 1 বাড়ালে আমার এখন ভ্যালু কত হবে, এটার 5, ঠিক আছে। 5 কি 7 এর চাইতে ছোট, 7 এর চাইতে ছোট, তাহলে আমাকে এখন কি করতে হবে, এখানে গিয়ে s = s + c এর ভ্যালুটা বসাতে হবে। তাহলে কত হয়, 10 + 5 15, ঠিক আছে, 15। এখন c এর ভ্যালু কত, c এর ভ্যালু হচ্ছে 6। এখন 6 যদি হয়ে থাকে, 6 কি 7 এর চাইতে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আমাকে কি করতে হবে, আবার s = s + c করতে হবে। 15 আর 6 যোগ করলে কত হয়, 21, ঠিক আছে। এরপর আমরা এখানে কি করতে হবে, c = c + 7, c = c + 1 মানে হচ্ছে 7। এখন দেখো যে এখানে গিয়ে আমি বলবো কি 7 কি 7 এর চাইতে ছোট, না ছোট না, তাহলে কি 7 কি 7 এর সমান, হ্যাঁ সমান, তাহলে আবার ঢুকবে। ঢোকার পর কি হবে, s = s + c, s এর ভ্যালু কত, 21, c এর ভ্যালু কত, 28, 28 করে দিলাম, ঠিক আছে। এরপর আবার নিচে আসলো, নিচে আসার পর কি হবে, c = c + 1, তার মানে কি সাথে সাথে 1 যোগ করে 8, 8 হলো। এরপর আমাকে আবার কোথায় যেতে হবে, এই কন্ডিশনে যেতে হবে, c কি 8 এর চাইতে, c কি n এর চাইতে ছোট, c এর ভ্যালু কত 8, n এর ভ্যালু কত 7, 8 কি 7 এর চাইতে ছোট, না ছোট না, তাহলে আমার কোথায় যেতে হবে, এদিকে যেতে হবে। এদিকে গিয়ে কি করতে বলছে, যে প্রিন্ট সাম s, আমার সামটা কত, s, প্রিন্ট সাম = s, তার মানে কি সামের মধ্যে s টা আমি বসাই দিয়ে আমি ওটাকে প্রিন্ট করলাম, অথবা ডাইরেক্ট প্রিন্ট s ও করে দিতে পারো।
প্রিন্ট এস, এস যদি আমি এখন প্রিন্ট করি তাহলে আমার কত প্রিন্ট করবে, সেটা 28 কে প্রিন্ট করবে। এই 28 কে প্রিন্ট করতেছে, দ্যাট মিন্স কি আমার এই জিনিসটা কারেক্ট, আমি যে ফ্লোচার্টটা ড্র করেছি সেটা কারেক্ট। এবং যখন আমার এটা প্রিন্ট করা হয়ে গেল, আমার আর কোনো কাজ বাকি আছে? কোনো কাজ বাকি নেই, তাহলে আমি এটাকে কি বলতে পারি? এন্ড বলতে পারি। এখন দেখো আমরা তো ট্রেসিংটা সবাই বুঝতে পারছি, এখন হচ্ছে আমরা এটা দেখে দেখে এটার অ্যালগরিদমটা ড্র করব। আমি ট্রেসিংটা মুছে দিচ্ছি, তোমরা সবাই একটু লিখে নাও। তাহলে আমরা আগে একটু এবার ধাপগুলো এখানের মধ্যে লিখে ফেলি, যাতে করে হচ্ছে আমরা অ্যালগরিদমটা ড্র করতে পারি সুন্দর করে। এটা কত? ধাপ 1, ধাপ 2, ধাপ 3, এটা হচ্ছে ধাপ 4, ধাপ 5, ধাপ 6, ধাপ 7 এবং ধাপ 8। তাহলে আমরা এই ধাপগুলো দেখে দেখে অ্যালগরিদমটা লিখে ফেলতে পারি না? ধাপ, তাহলে অ্যালগরিদমটা আমরা কিভাবে লিখতে পারি? যে ধাপ 1 কি হবে? কাজ শুরু। এরপর ধাপ 2 ইনপুট n এর মান গ্রহণ। ধাপ 3 যোগফল এস এর ইনিশিয়ালাইজেশনকে বাংলায় লেখা যায় প্রারম্ভিক মান দিয়ে। প্রারম্ভিক বা শুরু সময় যে মানটা থাকতেছে সেটা প্রারম্ভিক মান 0 গ্রহণ, এবং সি, সি মানে হচ্ছে কাউন্টার বলা যেতে পারে, কাউন্টার চলক, কাউন্টার ভ্যারিয়েবল বা কাউন্টার চলক, সি এর মান, সি এর প্রারম্ভিক মান গ্রহণ, গ্রহণ। ধাপ 5 ধাপ 5 আমরা কি বলতে পারি? সরি, ধাপ 4, ধাপ 4 আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে সি এর মান n এর অপেক্ষা বড় কিনা, সি এর মান n অপেক্ষা বড় হলে সরি ছোট হলে, আমরা এখানে ছোট দিয়ে চেক করছি, ছোট হলে 5 নং ধাপে গমন, নতুবা 7 নং ধাপে গমন। এতদূর পর্যন্ত লেখা হয়েছে সবার? তাহলে আমরা ধাপ 4 থেকে এখন ইয়ে করি, ধাপ 5 এ চলে আসি। ধাপ 5 এ কি হচ্ছে? যোগফল এস কে
সি এর মানের সাথে আচ্ছা ধাপ 5টা এখানে দেখা যাচ্ছে, আমি একটু উপরে লিখি। উপরে তোমরা তো উপরেগুলো লিখে ফেলছো, আমি এগুলো একটু মুছে দিয়ে উপরে লিখতেছি। হ্যাঁ, ধাপ 5 যোগফল এস কে সি এর মানের সাথে যোগ করে যোগফল এস নির্ণয়, অর্থাৎ s equals to s plus c। এরপর আস্তে আস্তে হচ্ছে ধাপ 6। ধাপ 6 কি লেখা যায়? c এর মানের 1 ইনক্রিমেন্ট করা। ইনক্রিমেন্ট করা বাংলা কি হতে পারে? বর্ধিত করা। c এর মানকে 1 বর্ধিত করা। c এর মানকে 1 বর্ধিত করা। এরপর আস্তে আস্তে হচ্ছে ধাপ 7। ধাপ 7 কে আমরা কি বলতে পারি? ও আচ্ছা, এখানে একটা বাকি রয়ে গেছে। এখানে আমরা একটা ধাপ আমরা কিন্তু মিস করে গেছি। এটা হবে ধাপ 8। এটা ধাপ 9। আমাদের এখান থেকে যে এদিকে আবার একটা এরো যাচ্ছে, এটাকে আমাদেরকে তো বলতে হবে। এটা হচ্ছে ধাপ 7। এটা আমার মিস হয়ে গেছে। তাহলে তোমরা হচ্ছে কিন্তু 4 নম্বরে এটা লিখে চেঞ্জ করে নাও। এখানে হচ্ছে যেটা আমরা চেক করছি 4 নম্বরে সি এর মান n অপেক্ষা ছোট হলে 5 নম্বর ধাপে গমন, নতুবা 8 নং ধাপে গমন হবে। 8 নম্বর ধাপে যাবে, কারণ হচ্ছে এখানে তো আরেকটা ধাপ আছে, এটা আমি খেয়াল করি। ঠিক আছে, এখন ধাপ 7টা আমরা লিখবো। ধাপ 7 কি লেখা যায়? ধাপ 7 লেখা যায় হচ্ছে 4 নং ধাপে গমন। জাস্ট এখানে লিখে দিব হচ্ছে ধাপ 7 4 নং ধাপে গমন। আমি এটা মুছে লিখে দিচ্ছি। ধাপ 7 কি হবে? 4 নং ধাপে গমন। এরপর ধাপ 8। ধাপ 8 আমার কি হচ্ছে? s এর মান প্রিন্ট করতেছি আমরা। তাহলে হচ্ছে যোগফল s এর মান প্রদর্শন। যোগফল s এর মান প্রদর্শন। এরপর কি আছে আমার? ধাপ 9। ধাপ 9 মানে কি? কাজ শেষ, কারণ আমার কাজ তো বাকি নাই কোনো কিছু। এখানে কি লেখা যায়? কাজ শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। তো আমি আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো এই অ্যালগরিদমটা। এরপর থেকে আমি মোস্ট প্রবাবলি হচ্ছে ফ্রাইডেতে আরেকটা অ্যালগরিদম তোমাদেরকে এখানে আমি নিজে করে দিব। এরপর থেকে বাকিগুলো তোমাদের থেকেই সলভ করতে হবে। আমরা ফ্রাইডেতে ওই প্রবলেম সলভ করার পরে আমরা কিন্তু চলে যাব হচ্ছে সি প্রোগ্রামিং এ। কিভাবে সি প্রোগ্রাম করা হয়, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ। আমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম ভাগ কিন্তু শেষ বলতে গেলে। আজকে ক্লাসটা মাধ্যমে হোক বা ফ্রাইডেতে আমরা আরেকবার রিভিশন দেওয়ার পর আমাদের কিন্তু পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ শেষ হয়ে যাবে। আমরা দ্বিতীয় অংশ স্টার্ট করব। দ্বিতীয় অংশতে আমাদের কি কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং কিভাবে করা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি বলে, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং কি,
তারপর হচ্ছে সি প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণা, সি ভাষার বৈশিষ্ট্য, এগুলোতে আমরা স্টার্ট করবো ফার্স্টে। কম্পাইলার কি, কম্পাইলিং কিভাবে হয়, এরপর হচ্ছে আমরা কিছু ফাংশনস বোঝার পরে আমরা হচ্ছে ডিরেক্ট কম্পিউটারে কিভাবে কোড করতে হয় সেটাতে চলে যাব। তো মোস্ট প্রবাবলি তোমাদের নেক্সট যে ক্লাসটা তোমরা রেকর্ডেড ক্লাস যেটা পাবা সেটা হবে হচ্ছে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশের উপরে বা সি প্রোগ্রামিং এর উপরে। আমরা এই দিস কামিং ফ্রাইডে আমরা হচ্ছে মোটামুটি ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের পার্টটা আমরা শেষ করে ফেলবো। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমার ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য।